हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण এবং আপডেট আপনাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে টেট পাস ম্যান্ডেটরি নিয়ে। অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে এই যে টেট পাস বাধ্যতামূলক সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যে তোলপাড় হয়েছে, সেই টেট পাস বাধ্যতামূলক মামলার সর্বশেষ পরিস্থিতি। এখন নতুন জনস্বার্থ মামলা এবং বৃহত্তর বেঞ্চে কিন্তু স্থানান্তর হয়েছে মামলাটা। তো মামলার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আলোচনা করব, কেন বা বৃহত্তর বেঞ্চে স্থানান্তর করা হলো, নতুন জনস্বার্থ মামলায় বা কেন হলো, এবং মামলার বর্তমান পরিস্থিতি কী, সম্পূর্ণ তথ্য আপনার সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সকলে জানেন যে সম্প্রতি 1 সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের ভিত্তিতে কিন্তু বিভিন্ন রাজ্যে একটার পর একটা কিন্তু এই যে টেট পাস ম্যান্ডেটরি, যেখানে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, যেখানে 5 বছর বা তার ঊর্ধ্বে যাদের চাকরির যে টেনিওর বা যে সময়কাল রয়েছে তাদের জন্য যে টেট পাস বাধ্যতামূলক, সেটা নিয়ে একটা তোলপাড় বিষয় বা একটা খুবই ব্রেকিং নিউজ চলছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, যেখানে সুপ্রিম কোর্টে একটার পর একটা কিন্তু বিভিন্ন রাজ্য সরকার মামলা করছেন এবং একটার পর একটা পিলাপিল শুরু হয়েছে। তো এবারে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে যে নতুন জনস্বার্থ মামলা হয়েছে এবং বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত। যদিও এর আগে যে মামলাটা, যেটার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 1 সেপ্টেম্বর, সেটা কিন্তু 2018 সালের মামলা এবং মহারাষ্ট্রের মামলা। সেই মামলার ভিত্তিতেই কিন্তু একটার পর একটা মামলার কিন্তু উদ্ঘাটন ঘটেছে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্য সরকার তরফ থেকে, যেখানে কেরালা রাজ্য সরকার তরফ থেকে, তামিলনাড়ু রাজ্য সরকার তরফ থেকে, উত্তরাখণ্ড তরফ থেকে, উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্য কিন্তু একটার পর একটা কিন্তু মামলা দায়ের করে। এবং সর্বশেষ পরিস্থিতি যেটাতে দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকেও কিন্তু বিভিন্ন নোটিশ জারি করা হয় ডিপিএসসির উদ্দেশ্যে, যেখানে ডিপিএসসি চেয়ারম্যানদের বলা হয় যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে সমস্ত শিক্ষকদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়েও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। তো এই বিষয়ে কি কি ঘটছে, এই যে নতুন জনস্বার্থ মামলা বৃহত্তর বেঞ্চে কেন স্থানান্তরিত করা হলো, মূল মামলার সাথে এই মামলার কি কোনো লিঙ্ক রয়েছে, তার সম্পূর্ণ বিষয় আপনার সামনে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি। তো শেষ পর্যন্ত সকলে দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনার সামনে যথাসময়ে অথেন্টিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি সময় বা ধৈর্য না ধরে একদম ডিটেলস ভিডিওটা আলোচনা করা যাক, এবং পারলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটি করবেন। আর সাথে সাথে বলে রাখি যে একদম ডিটেলস তথ্য আলোচনা করব, তো শেষ পর্যন্ত সকলে কিন্তু দেখবেন। তো এই যে মূল মামলা, এটা হচ্ছে আপনারা সকলেই জানেন এবং আশা করছি অবগত হয়ে গেছেন, যেটা 1 সেপ্টেম্বর পর থেকে কিন্তু এই মামলা নিয়ে আমরা সকলে কিন্তু একটা চোখের মধ্যে দিয়ে কিন্তু ভাসছে এই মামলা, যার ডায়েরি নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন 36466/2018, যেটা আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, একটা কিন্তু ট্রাস্টের যে মামলা ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র, এই মামলা কিন্তু ছিল। এই মামলার যখন হিয়ারিং হয় তার ভিত্তিতেই কিন্তু 1 সেপ্টেম্বর, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে রায়দান ঘোষণা করা হয়, যেখানে 110 পেজের রায়ে বলা হয় যে সমস্ত টিচার্সদের, যারা টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস ম্যান্ডেটরি, এবং 5 বছরের ঊর্ধ্বে যাদের চাকরির টেনিউর রয়েছে তাদের অবশ্যই 2025-এর 1 সেপ্টেম্বর থেকে 2027-এর আগস্টের 31 পর্যন্ত কিন্তু সকলকে টেট পাস করতে হবে, এটা কিন্তু বলা হয়। এবং সমস্ত রাজ্যের ক্ষেত্রে পুরো দেশ জুড়ে কিন্তু এই টেট পাস ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে যে একটার পর একটা কিন্তু ফাইল হয়েছে, যেখানে স্ট্যাটাস যে একটার পর একটা প্রত্যেকটা কিন্তু যে ক্যান ফাইল, সেটা কিন্তু হয়। দেখা যায় এখানে কিছু বিষয় আপনার সামনে যেগুলো তুলে ধরছি, পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসে কি না, এখানে যে বিষয়টা বলা হয় আপনাদের দেখাচ্ছি একদম ডিটেলসভাবে, যে এই ব্যাপারটা যে ক্যাটাগরি, সেটা কি করা হয় না, ক্যাটাগরিটাতে করা হয় যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সার্ভিস ল 3 জাজ ম্যাটার, এটাকে কিন্তু 3 জাজ ম্যাটারের আন্ডারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। যদিও এই যে আঞ্জুমান ইসাতি তালিম এবং মহারাষ্ট্র সরকারের যে মামলা, সেটাকে কিন্তু সমস্তভাবেই মানে সম্পূর্ণভাবেই না জাজমেন্টটা ক্লিয়ার করে কিন্তু এই যে 1/9/2025 তারিখে যে অর্ডার কপি এসেছিল, তার পরিপ্রেক্ষিতে একটা সম্পূর্ণ জাজমেন্ট কপি আসার জন্য বা যে রুলস রেগুলেশন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, টেট পাস বাধ্যতামূলক বা আরটি অ্যাক্টের কথা যেগুলো করা হয়েছে, এনসিটি যে গাইডলাইন্স, একটার পর একটা যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি না 3 জাজ ম্যাটারের ভিত্তিতে কিন্তু এই মামলাটা ট্রান্সফারের বিষয়ে আনা হয়। তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যদি আমরা দেখি বিষয়টা, তাহলে একদম পরিষ্কারভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে নতুন মামলাটা, যেটা হচ্ছে
যে মামলাটা বৃহত্তর বেঞ্চের জন্য বা স্থানান্তরিত করা হয়েছে, যে মামলাটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যে ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে 55410/2025 নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নামে এই নতুন মামলা। যে মামলাটা ফিল আপ করা হয়েছে কিন্তু গত 24শে সেপ্টেম্বর 24/9/2025 আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মামলার কিন্তু পেন্ডিং মোশন এই মুহূর্তে রয়েছে। তো এর আগে কিন্তু 15 তারিখে শুনানি হয়। একবার 15 তারিখে কী বিষয় উঠে এসেছে সেটা আপনার সামনে তুলে ধরছি। 15/10/2025 অর্থাৎ কয়েকদিন আগেই 15 অক্টোবর এই মামলা শুনানি হয়, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটি শুনানি হয়েছিল। এই যে দুই জাজমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এনারাই কিন্তু যে গত 1 সেপ্টেম্বর যে জাজমেন্ট, সেই সম্পূর্ণ জাজমেন্টে কিন্তু দিয়েছিলেন। তো একবার তাহলে এই যে জাজমেন্টে কী ঘটেছিল সেটা একবার আপনার দেখা যাক, তারপরে বিষয়টা আলোচনা করছি। তো এখানে কোর্ট নাম্বার 8-এ আইটেম নাম্বার 23-এ কিন্তু মামলাটি শুনানি ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিতিন উপাধ্যায় ভার্সেস, পিটিশনার হিসাবে ছিল নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, যেটা রেসপন্ডেন্ট হিসেবে ছিল। তো এখানে 15 তারিখে এখানে দেখতে পাচ্ছেন 15 তারিখ কিন্তু মামলার শুনানি হয়। যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে কি না, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার্স। প্রথম কি বলা হচ্ছে যে সাবস্টেনাল কোয়েশ্চেন অফ লো হ্যাভ বিন রেজড ইন দ্য রিট পিটিশন, হাউএভার ইন ভিউ অফ দ্য রেফারেন্স মেড বাই কোঅর্ডিনেট বেঞ্চ ওয়াইড ইটস জাজমেন্ট ডেটেড 1 সেপ্টেম্বর 2025 ইন সিভিল আপিল নাম্বার, যেখানে দেখতেই পাচ্ছেন উই আর নট ইনক্লাইন্ড টু ইস্যু নোটিস অ্যাট দিস স্টেজ। অর্থাৎ এটা নিয়ে কিন্তু কোনো এখনও পর্যন্ত নোটিশ সেরকমভাবে দেওয়া হয়নি, যেটা 1 সেপ্টেম্বর যে রায়দান হয়েছিল তার ভিত্তিতে কিন্তু, অর্থাৎ সেই জাজমেন্ট কিন্তু রেখে দেওয়া হয়েছে। 2 নম্বর বলা হয়েছে ইন আওয়ার ভিউ ইন্টারেস্ট অফ জাস্টিস উড বি বেস্ট সার্ভড ইফ দিস রিট petition is placed before the Honorable the Chief Justice of India, obtaining appropriate orders to take it with civil appeal number, যেখানে এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে এই ভিত্তিতে যে অনারেবল যে মিস্টার জাস্টিস তার কিন্তু এখানে যে সক্রিয়তা সেখানের বিষয়েও কিন্তু সমস্ত বিষয়টা বলা হয়েছে। যদিও এটা নিয়ে আমি বাংলাতে আপনার সামনে তুলে ধরছি, তাহলে বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো তার আগে বলে দিই যে এই যে মামলাটা যেটা আমি বললাম যে এই নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলাটা, সেটা পরবর্তী শুনানি কবে হতে চলেছে তো একবার সেটা দেখে নিন। পরবর্তী যে শুনানি সেটা কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে, সেটা 7/11/2025 মামলার শুনানি হবে। অর্থাৎ আগামী যে 7ই নভেম্বর এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে। এখনও পর্যন্ত কত নম্বরের শুনানি হবে সেটা কিন্তু ডিটেলস বলা হয়নি। তো এই হচ্ছে মামলাটার যে মূল বিষয়টা, সেটা আপনার সামনে তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেসপন্ডেন্ট হিসেবে কতগুলো বিষয় রয়েছে। নট অনলি ফর ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে রয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট রয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস রয়েছে, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ। নিচের দিকে যদি আমরা যাই তাহলে প্রত্যেকটা রাজ্য কিন্তু একটার পর একটা এটার ভিত্তিতে কিন্তু পিলাপিল করেছে। এবং সব থেকে জানার বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 38 নম্বরের মধ্যে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাতেও কিন্তু যে পিটিশনার সে পিটিশনার হিসেবে কিন্তু রয়েছেন। যাই হোক প্রত্যেকটা রাজ্য রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে, প্রত্যেকটা রাজ্যই কিন্তু এখানে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে। তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ যে আমাদের বডিগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার যে বিভিন্ন যে সংস্থা বা বিভিন্ন ট্রাইবস সংগঠনগুলো, সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু যুক্ত রয়েছে। ওকে, এমনকি লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, এটাও কিন্তু যুক্ত রয়েছে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু যে রেসপন্ডেন্টস তারা কিন্তু এই যে নতুন পিল সেই পিলে কিন্তু সংযুক্ত হয়েছেন। তো সম্পূর্ণ মামলাটা এবার আপনার সামনে আমি বাংলাতে তুলে ধরছি, তাহলে আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হবে যে কী ঘটতে চলেছে এবং বর্তমান পরিস্থিতি বা কী রয়েছে। ওকে, তো এই যে টেট ম্যান্ডেটরি সুপ্রিম কোর্ট টেট বাধ্যতামূলক মামলার সর্বশেষ পরিস্থিতি, নতুন যে জনস্বার্থ মামলা তার ভিত্তিতে আমরা জানবো এরপর। ওকে, তো একদম ধৈর্য সহকারে দেখুন, আশা করছি সমস্ত বিষয়টা আপনার সামনে সঠিকভাবে উপস্থাপন করব। তো শিক্ষকদের টেট বাধ্যতামূলক এবং শিক্ষা অধিকার আইন RTE যে অ্যাক্ট, সেখানে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে কিনা সে সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে।
এই মামলার রায়ের উপর নির্ভর করছে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। সম্প্রতি এই যে মূল মামলার সাথে আরও একটি নতুন জনস্বার্থ মামলা বা পিল অ্যাপিল যুক্ত করা হয়েছে, যা বিষয়টিকে আরও কিন্তু জটিল করে তুলেছে। তো আসুন এই মামলার যে সম্পূর্ণ পটভূমি, বর্তমান পরিস্থিতি কী, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো মামলার পটভূমিটা কি না, আরটিই আইন এবং সংখ্যালঘু প্রতিষ্ঠান নিয়ে। তো 2009 সালে ভারতে শিক্ষা অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 লাগু হয়, কিন্তু 2012 সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংবিধানে 29 এবং 30 নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অর্থাৎ মাইনরিটি যেটা ইনস্টিটিউশন রয়েছে সেটা আরটিই আইনের আওতার বাইরে কিন্তু রাখা হয়। এটা হচ্ছে মূল যে মামলার পটভূমি সে বিষয়টা, যেখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত হয় এবং যখন মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আরটিই আইনকে সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করার চেষ্টা করে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট প্রথমে বোম্বে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে, যেটা হচ্ছে 2018 সালের যে মামলাটা সেটা আপনার সামনে প্রথমে যেটা বললাম, এবং যার ভিত্তিতে যে 1 সেপ্টেম্বর 2025 যে রায়দানটা সুপ্রিম কোর্টে দিয়েছে। তো মূল প্রশ্ন ছিল যে সাংবিধানিক ছাড় থাকা সত্ত্বেও সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির ওপর আরটিই আইন এবং তার অন্তর্গত যে টেটের মতো নিয়মাবলী চাপিয়ে দেওয়া যায় কি না, এটা হচ্ছে মূল বিষয়টা। ওকে, নেক্সট আপনি কি বলছে সাম্প্রতিক যে রায় এবং বৃহত্তর বেঞ্চে স্থানান্তর সেই বিষয় নিয়ে। তো গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্ট অসংখ্যালঘু অর্থাৎ নন মাইনরিটি যে সমস্ত বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি রায় ঘোষণা করে, কিন্তু বিচারপতিরা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির মূল সাংবিধানিক প্রশ্নটির গুরুত্ব বিবেচনা করে সেই মামলাটিকে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চে বা লার্জার বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন। কারণ এই যে মামলাটা এটা ছিল নন মাইনরিটি বিষয়ে, কারণ সেখানে আরটি যে বিষয় সেখানে 2009-এ কী বলা হয়েছে বা 2012-র পর কী বলা হয়েছে সেটা নিয়ে আঞ্জুমান ইসাত তালিম যেটা বোম্বে হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে শুনানি হয় 1 সেপ্টেম্বর রায়দান করে, কিন্তু মূল বিষয়টা নন মাইনরিটি বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যায়। তো বর্তমানে এই মামলাটি একটি 3 সদস্যের বিচারপতির বেঞ্চ, যেখানে 3 জাজ ম্যাটার যেটা আমি দেখালাম আপনাদের আগে, সেখানে কিন্তু স্থানান্তরিত হয়েছে, যা ভারতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠিত হবে, যেটা রায়দানটা গত 15ই যে অক্টোবর সেখানে কিন্তু বলা হয়েছে। তো নতুন জনস্বার্থ মামলা বা পিল অ্যাপিলটা কি না, এই পরিস্থিতির মধ্যেই গত 24 সেপ্টেম্বর 2025 অর্থাৎ 2025 তারিখে নিখিল উপাধ্যায় নামে একজন আইনজীবী একটু নতুন জনস্বার্থ মামলা বা পিল দায়ের করেন। এই পিল এর মূল বক্তব্যগুলো কী রয়েছে, তো একবার এটাও দেখে নেন যে কী বিষয় হয়েছে। প্রথম বিষয়টা যেটা সেটা হচ্ছে সংবিধানে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি শব্দটির কোনো স্পষ্ট সংখ্যাভিত্তিক সংজ্ঞা দেওয়া নেই, এটা কিন্তু প্রথমত বলা হয় এই পিল অ্যাপিলের মধ্য দিয়ে, যেটা তার কেস হয়েছে এবং প্রত্যেকটা রাজ্য যুক্ত রয়েছে এখানে। 2 নম্বর বিষয়টা হচ্ছে এই অস্পষ্টতার সুযোগে বহু প্রতিষ্ঠান নিজেদের সংখ্যালঘু তকমা দিয়ে আরটিই আইনের মতো গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু এড়িয়ে যাচ্ছে। ওকে, 3 নম্বর যে বিষয়টা, তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে আরটিই আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক, এটা কিন্তু বলা হচ্ছে এই পিল অ্যাপিলে। তো গত 15 অক্টোবর 2025 তারিখে আদালত এই নতুন জনস্বার্থ মামলাটিকে মূল মামলার সাথে কিন্তু ট্যাগ করে বা যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তো আদালতের মতে যেহেতু দুটি মামলার মধ্যে আইনের গুরুত্বপূর্ণ এবং একই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত, তাই একই সাথে এর শুনানি হওয়ার বাঞ্ছনীয় রয়েছে বলেও মনে করা হচ্ছে। অর্থাৎ যে আঞ্জুমান ইসাতি তালিম যে মামলা অর্থাৎ 2018-এর যে মামলা, যেটা বোম্বে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে গত 1 সেপ্টেম্বর যে রায় 110 পেজের, সেই যে মামলা তার সাথে এই যে নতুন পিল অ্যাপিল মামলা সেটা কিন্তু যুক্ত করা হয়। তো বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে কী দাঁড়িয়ে রয়েছে, তো বর্তমানে এই যে মূল মামলা, এই মূল মামলার সাথে আরও বেশ কিছু রিভিউ পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনও কিন্তু জমা পড়েছিল, যেটা আমি দেখালাম আপনাদেরকে। এই আবেদনগুলিও কিন্তু বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে কিনা তাও কিন্তু এখন স্পষ্ট নয়, যদিও সেগুলি মূল মামলার সাথেই কিন্তু অবস্থান করছে। কিছু রিভিউ পিটিশন ত্রুটি অর্থাৎ ডিফেক্ট থাকার কথাও কিন্তু জানা গেছে এই মামলাতে। তো পরবর্তী শুনানির তারিখ পড়লে বৃহত্তর বেঞ্চ গঠিত হলে বিষয়টি কিন্তু পরিষ্কার হবে, অর্থাৎ যে তারিখ যেটা আগামী 7/11/2025 অর্থাৎ 7ই নভেম্বর কিন্তু মামলার শুনানি হতে চলেছে। সেখানে দেখা যাক যে কোন কোন বিষয়গুলো উঠে আসছে।
তো টেট এবং যে 8টি আইন সংখ্যালঘু প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে কি না সেই সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের হাতে। এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হবে, কারণ কি না এটি সরাসরি সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষার মানের সাথেও কিন্তু জড়িত। তো সমস্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের এখন এই বৃহত্তর বেঞ্চের চূড়ান্ত রায়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগামী যে 7/11 যে শুনানি হতে চলেছে সেখানেই কিন্তু বোঝা যাবে যে কোন কোন মামলাগুলো একসাথে ট্যাগ হচ্ছে বা পির অ্যাপিলটা কতটাই বা গুরুত্বপূর্ণ, বা এই যে 3 সদস্যের যে মামলার শুনানি হতে চলেছে আগামী 7 তারিখে অর্থাৎ 7ই নভেম্বর, সেখানে কিন্তু সমস্ত বিষয়টি বোঝা যাবে। তো এই ছিল আজকের যে মূল বিষয়, আপনার সামনে সম্পূর্ণ বিষয়টা একদম উজাড়ভাবে মনোভাবে তুলে ধরলাম, অথেন্টিকভাবে, যেটা 2018-তে কী ঘটেছিল, বর্তমানে এই যে জনস্বার্থ মামলা সেখানে কি হয়েছে, বৃহত্তর বেঞ্চে স্থানান্তর হওয়ার কারণ কি, বা বৃহত্তর বেঞ্চে জনস্বার্থ মামলা হচ্ছে সে মামলার বর্তমান পরিস্থিতি কী, কোন পথে যাচ্ছে, সম্পূর্ণ তথ্যগুলো আপনার সামনে তুলে ধরলাম। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই যে কেস আপডেট এই তথ্য যদি পেতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে বিভিন্ন কেস আপডেট, নিউজ, তথ্য, এডুকেশনাল যে কেসগুলো সমস্ত তথ্য সেখানে শেয়ার করা হয়। তো অবশ্যই সেখানে সকলে যুক্ত হতে ভুলবেন না। আর আপডেটটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাম্বনেলটা কিন্তু ক্লিক করবেন এবং সাথে সাথে বলবো যে বেল আইকনটা অন করে রাখবেন সম্পূর্ণ তথ্য বা যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।